সেই কাসেম সিদ্দিকি যদি মৃত্যুবরণ করেন, তিনি যদি মারা যান, তাহলে সেই কাসেম সিদ্দিকিকে কি জানাজার নামাজ পড়ানো হবে? তাকে কি মাটিতে কবর দেওয়া হবে, নাকি তাকে কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে, নাকি তাকে কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে, তার জানাজার নামাজ পড়ানো হবে না? এই প্রশ্নটা আমি মুসা টিভির চ্যানেলকে, তোমাদের চ্যানেলকে করলাম। তোমাদের যদি কোনো রকম যদি প্রয়োজন মনে হয়, তোমরা কাসেম সিদ্দিকিকে জিজ্ঞাসা করতে পারো যে অ্যাডভোকেট এসকে বাবুলাল হাইকোর্টে উনি পাল্টা প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি মারা গেলে আপনাকে কি কবর দেওয়া হবে নাকি পুড়িয়ে দেওয়া হবে, কোনটা আপনার বক্তব্য আপনি আগে দিয়েছেন। কাসেম সিদ্দিকি এক কথায় ক্ষমতা লোভী, পদের লোভী। উনি পদ পাচ্ছিলেন না, পদে ছিলেন না, ওই জন্য পদ পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পা চাটতে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতো চাটতে কাসেম সিদ্দিকি গেছেন। মানুষের সেবা করতে গেলে সাধারণ সম্পাদকের পদ নিতে হয় না, মানুষের সেবা করতে গেলে পতাকা ধরতে হয় না। যে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ভাঙড়েতে যদি কোনো প্রার্থী হন, তৃণমূল কংগ্রেস হোক, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং যদি নিজে প্রার্থী হন, তাও বুঝতে পেরে যাবেন যে কত ধানে আর কত চাল, এক মন ধানে কত চাল হয় সেটা বুঝতে পেরে যাবেন। নওশাদ সিদ্দিকিকে হারাতে গেলে এখন আরেকবার রাজনীতির ময়দানেতে কাসেম সিদ্দিকিকে এখন 50 বছর রাজনীতি করতে হবে, তারপরে ভাবলে ভাবতে পারেন। আমি কিন্তু আইএসএফ কর্মী নই, আমি কিন্তু বাম কর্মী, সিপিআইএম কর্মী, সিপিআইএম সমর্থক। আমি আইএসএফ, কিন্তু আমি মামলার সূত্রে মামলা করতে গিয়ে আমাদের যখন সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন নওশাদ সিদ্দিকি, 2021 সালে আমরা ভোটের প্রচারে থেকে ভাঙড়েতে গিয়েছিলাম। ভাঙড়ের মানুষের যে স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের যে একটা উদ্দীপনা, একটা উল্লাস, এইসবগুলো দেখে আমার মনে হয়েছে যে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকি বা আইএসএফ বা ভাইজান ছাড়া অন্য কিছু ভাবছেন না, আগামী দিনেও ভাববেন না। পীরজাদা কাসেম সিদ্দিকি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি, যার অতীতের প্রিভিয়াস কিছু ডায়লগ শুনছিলাম, যে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পা পর্যন্ত সবটাই চোর চোর চোর। সুতরাং এর দ্বারাই পরিষ্কার হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি, তার একটা এখন পরিচয় যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পা পর্যন্ত চোর চোর চোর। এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস আসলে প্রকৃতপক্ষে সত্যিই চোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে পা পর্যন্ত চোর চোর চোর। আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা যারা বিরোধী তৃণমূল কংগ্রেসের বা শাসকের বিরোধিতা করি, বামপন্থী বা যে কোনো অন্যান্য বিরোধী রাজনীতির কর্মীরা আছেন, তারা যখন চোর বলেন, তার থেকেও বড় কথা যে শাসক দল যাকে আমরা চোর বলছি, যেই শাসক তৃণমূল কংগ্রেসকে আমরা চোর বলে চিহ্নিত করছি, চোর বলে ঘোষণা করছি, চোর বলে আমরা দাগিয়ে দিচ্ছি বা বলার চেষ্টা করছি, সেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি তিনিও বলছেন, তৃণমূল তার নিজের দলকে বলছে যে মাথা থেকে পা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের চোর চোর চোর। এর দ্বারাই প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে আসলে সত্যিই একটা চোর। এবং এই যে কাসেম সিদ্দিকির আমরা আগের যে একটা কিছু কিছু বক্তব্য শুনছিলাম বা দেখেছিলাম, আমি নিজেও দেখছিলাম, যেখানে কাসেম সিদ্দিকি বলছেন যে তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতারা বা কর্মীরা যদি মারা যান, তাহলে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আমরা সবাই জানি যে মুসলমানরা মারা গেলে তাদেরকে জানাজার নামাজ পড়ানো হয়, পড়িয়ে কবর দেওয়া হয়, শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। তাহলে সেইখানেতে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকিও একজন মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ এবং তিনি নিজেকে পীরজাদা বলে দাবি করেন। আদতে বাংলার মানুষ কতটা তাকে পীরজাদা বলে মানেন বলতে পারবো না, কিন্তু কাসেম সিদ্দিকি নিজেকে পীরজাদা বলে দাবি করেন। সেই পীরজাদার তকমা নিয়েই উনি এইসব কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন। তাহলে এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় বা এর মধ্যে দিয়ে আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল প্রশ্ন করছি কাসেম সিদ্দিকিকে, যে কাসেম সিদ্দিকি যদি আগামীকাল পরশু আগামী দিন উনি দীর্ঘজীবী হন, তাহলে উনি যখন মারা যাবেন, মানুষ তো মরণশীল, উনিও তো মারা যাবেন, আমিও মারা যাবো, প্রত্যেকেই মারা যাবেন। তাহলে উনি যখন মারা যাবেন, তাহলে এই কাসেম সিদ্দিকিকে কি পুড়িয়ে দেওয়া হবে, নাকি কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে, নাকি কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে, নাকি কবর দেওয়া হবে, নাকি জানাজার নামাজ পড়া হবে? আমি কথাটা বলছি, কথাটা আমার মুখ থেকে শুনতে খুব অশোভনীয় মনে হতে পারে, আমি নিজেও আমার মন্তব্যটার বা বক্তব্যটার বিরোধিতা করছি। আমি শুধুমাত্র কাসেম সিদ্দিকির বক্তব্যের লেজ ধরে, রেস ধরেই বলার চেষ্টা করছি যে কাসেম সিদ্দিকি যেখানে বলেছিলেন যে মুসলমান তৃণমূল নেতারা যদি মৃত্যুবরণ করেন, যদি মারা যান, তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাহলে কাসেম সিদ্দিকি তো আজকে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় নেতা,
সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসে। সেই কাসেম সিদ্দিকি যদি মৃত্যুবরণ করেন, তিনি যদি মারা যান, তাহলে সেই কাসেম সিদ্দিকিকে কি জানাজার নামাজ পড়ানো হবে? তাকে কি মাটিতে কবর দেওয়া হবে? নাকি তাকে কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে? নাকি তাকে কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে? তার জানাজার নামাজ পড়ানো হবে না? এই প্রশ্নটা আমি মুসা টিভির চ্যানেলকে, তোমাদের চ্যানেলকে করলাম। তোমাদের যদি কোনো রকম যদি প্রয়োজন মনে হয়, তোমরা কাসেম সিদ্দিকিকে জিজ্ঞাসা করতে পারো যে অ্যাডভোকেট এসকে বাবুলাল হাইকোর্টে উনি পাল্টা প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি মারা গেলে আপনাকে কি কবর দেওয়া হবে নাকি পুড়িয়ে দেওয়া হবে, কোনটা আপনার বক্তব্য আপনি আগে দিয়েছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস মানে দিনের বেলা এক কথা বলেন, রাত্রিবেলা আর এক কথা বলেন, সকালবেলা এক কথা বলেন, রাত্রিবেলা এক কথা বলেন। সুতরাং এদের কথার যেমন কোনো মূল্য নেই, এদের দলের তেমন কোনো মূল্য নেই, এদের বক্তব্যের কোনো মূল্য নেই। যারা চোর তারাই তৃণমূল, যারা ডাকাত তারাই তৃণমূল, যারা ধাপ্পাবাজ তারাই তৃণমূল, যারা মিথ্যাবাদী তারাই তৃণমূল, যাদের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, যাদের কথার কোনো সারবত্তা নেই, তারাই তৃণমূল কংগ্রেস। কাসেম সিদ্দিকি তার জ্বলন্ত এবং চূড়ান্ত একটা উদাহরণ। কাসেম সিদ্দিকি অতীতে বলেছিল যে উত্তরপ্রদেশের থেকে এই বাংলার থেকে উত্তরপ্রদেশ অনেক ভালো, যোগী রাজ্য অনেক ভালো, আমরা জলসা করতে গিয়ে দেখেছি, কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে উনি অতীতে কাসেম সিদ্দিকি বাংলাকে, পশ্চিমবঙ্গকে খারাপ বলে ইউপিকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। আমরা যারা বামপন্থী আন্দোলনের কর্মী, আমরা যারা বামপন্থী গণসংগঠনের সমর্থক, আমরা খুব পরিষ্কারভাবে, খুব স্পেসিফিকভাবে বলছি যে বাংলায় তৃণমূল কংগ্রেস যেমন অত্যাচার, যেমন চুরি, ডাকাতি, কেলেঙ্কারি, রাহাজানি করছেন, ঠিক একইভাবে উত্তরপ্রদেশের যোগী সরকার ঠিক একইভাবে সাম্প্রদায়িকতা, দাঙ্গা, রাহাজানি, সন্ত্রাস, খুন, ধর্ষণ করে বেড়াচ্ছেন এবং ইউপির সরকার সেটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত জুগিয়ে যাচ্ছেন। আমরা একযোগে বামপন্থীরা, আমরা একযোগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই সমালোচনা করছি, উভয় দলেরই কুকর্মের বিরোধিতা করছি এবং আমরা অপোজ করছি, আগামী দিনেও করব। তার কারণ আমরা বামপন্থীরা আমরা মনে করি যাহা তৃণমূল তাহাই বিজেপি, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ দুটো পিঠ। একটা ইউপিতে সরকার আছে বিজেপির যোগী সরকার, আর একটা বাংলায় ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই দুটো সরকার এক এবং অভিন্ন, এরা একে অপরের পরিপূরক। সুতরাং কাসেম সিদ্দিকি অতীতে যে কথাটা বলেছেন, যে অতীতে বলেছেন যে কি ইউপির সরকার বা ইউপি বাংলার থেকে ভালো, আমরা বলছি বাংলা যে জায়গাতে অবস্থান করছে রাজনৈতিক দিক থেকে, ইউপিও ঠিক একই জায়গায় অবস্থান করছে রাজনৈতিক দিক থেকে। ইউপি আর বাংলার মধ্যে কোনো রকমভাবে রাজনৈতিক পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস যেমন বাংলার মাটিকে কুলসিত করেছে, বাংলার মাটিকে রক্তাক্ত করেছে, বাংলার মা বোনেদের ধর্ষণ করেছে, ইউপিতে ঠিক একইভাবে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুন হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে। সুতরাং বাংলা আর ইউপি বা মহারাষ্ট্র বা উত্তরাখণ্ড কেউ কোনো রকমভাবে আলাদা কিছু নেই, একই আছে। কাসেম সিদ্দিকি, আমি একটা কথা খুব স্পষ্ট করে বলছি, কাসেম সিদ্দিকি এক কথায় ক্ষমতা লোভী, পদের লোভী। উনি পদ পাচ্ছিলেন না, পদে ছিলেন না, ওই জন্য পদ পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পা চাটতে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতো চাটতে কাসেম সিদ্দিকি গেছেন। এই কথাটা খুব বাস্তব কথা। বলছেন যে আমি 28 বছর ধরে ধর্মীয় সভা করেছি, আমি কোনো মানুষের উপকার করতে পারিনি, এবারে রাজনীতি লেগেছি আমি উপকার। কত উপকার উনি করবেন বা কত উপকার ওনার চাচা বা কি জানি না কে একটা হন তোহা সিদ্দিকি, উনি কত উপকার করেছেন। তোহা সিদ্দিকি এতদিন পর্যন্ত 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে ঘুরে 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 কিছু পদ পেয়েছিলেন, সেই পদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, সেগুলো নিয়ে ভোগ করেছেন। আবার এখন নতুন করে কাসেম সিদ্দিকি বলছেন আমি ধর্মীয় সভা করে উপকার করতে পারিনি। ধর্মীয় সভা করে কাউকে কারোর উপকার করতে হবে না। মানুষের উপকার করতে গেলে, মানুষের সেবা করতে গেলে, মানুষের কথা বলতে গেলে রাস্তায় থেকে মানুষের পাশে থাকতে হবে। যেই তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান মানুষকে তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা পিঠে করাচ্ছেন, ধর্ষণ করছেন, মানুষের জমি লুটপাট করে নিচ্ছেন, যেই তৃণমূল কংগ্রেস মানুষকে নগ্ন করে ঘোরাচ্ছেন, মানুষকে ধর্ষণ করছে মা বোনেদেরকে, যেই তৃণমূল কংগ্রেস খুন করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, কেলেঙ্কারি করছে, সেই তৃণমূল কংগ্রেসে গিয়ে কাসেম সিদ্দিকি মানুষের উপকার করবে? এ কথাটা বিশ্বাস করা যায়? এ কথাটাকে ধর্তব্যের মধ্যে ধরা যায়? সুতরাং কাসেম সিদ্দিকি এক কথায় ক্ষমতার লোভী। মানুষের সেবা করতে গেলে সাধারণ সম্পাদকের পদ নিতে হয় না, মানুষের সেবা করতে গেলে পতাকা ধরতে হয় না। পতাকা ধরেও যেমন সেবা করা যায়, পতাকা না ধরেও সেবা করা যায়। উনি তো ধর্মীয় নেতা, নিজেকে দাবি করেন। আমি ওনাকে ধর্মীয় নেতা বলে মনে করি না, আমি ওনাকে ধর্মগুরু বলে মনে করি না, আমি ওনাকে মনে করি একটা দালাল। কাসেম সিদ্দিকিকে মনে করি একজন দালাল, একজন তৃণমূলের পাচাটা দালাল এবং তৃণমূলের এবং ক্ষমতালোভী একজন মানুষ, একজন ব্যক্তি।
সেই ব্যক্তির বিরোধিতা করছি, সেই ব্যক্তির সমালোচনা করছি, আগামী দিনেও করব। সুতরাং মানুষের সেবা করতে গেলে দলের পতাকা ধরতে হবে। আমরা যারা দলের পতাকা নিয়ে মানুষের সেবা করার জন্য, মানুষের সমাজের ভালো করার জন্য লড়াই আন্দোলন সংগ্রাম করছি, আমরা আগামী দিনেও করব। সুতরাং উনি তো লড়াই করতে গেলে, আন্দোলন করতে গেলে, মানুষের কাজ করতে গেলে মানুষকে সংঘবদ্ধ করে, মানুষকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে রাস্তায় আন্দোলন করতেই পারতেন। মানুষের সেবা করতে গেলে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরতে হবে, এই কথার কোনো যথার্থতা নেই, এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। রাজনৈতিক মহলে যে চর্চা চলছে যে ভাঙড়ে 26-এ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, কত বড় বাপের বেটা কাসেম সিদ্দিকী। আমি ফুরফুরা শরীফের ফিরিজাদাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। বুড়ো পীর সাহেব যিনি ছিলেন, যিনি আবু বক্কর সিদ্দিকী ছিলেন, তাকে আমি কেন, আমরা সবাই হিন্দু মুসলমান বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা সম্মান করি। আমি নিজেও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু এই জালি, এই দালাল, এই পাচাটা দালাল কাসেম সিদ্দিকী, এই জালি কাসেম সিদ্দিকী, এদেরকে বা তোহা সিদ্দিকী, এদের মতো ব্যক্তিগুলোকে আমি ঘৃণা করি। আমি এক কথাই ঘৃণা করি, কারণ এরা মিথ্যাবাদী, এরা কেলেঙ্কারির রাজা, এরা মিথ্যাবাদী, এরা একদম মিথ্যাবাদী, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচারার জন্য একদম ওস্তাদ, এদেরকে আমি ঘৃণা করি। সুতরাং উনি যে কথাগুলো বলেছেন বা যে কথাগুলো বলছেন, যে কথাগুলো ভাবছেন যে আমি ভাঙড়েতে দাঁড়াবো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে উনি দাঁড়িয়ে দেখাক। আমি আগেও তোমাদের চ্যানেলকে বা একাধিক চ্যানেলকে বলেছি যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়েতে যদি কোনো প্রার্থী হন, তৃণমূল কংগ্রেস হোক, যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যদি নিজে প্রার্থী হন, তাও বুঝতে পেরে যাবেন যে কত ধানে আর কত চাল, এক মন ধানে কত চাল হয় সেটা বুঝতে পেরে যাবেন। নওশাদ সিদ্দিকীকে হারাতে গেলে এখন আরেকবার রাজনীতির ময়দানেতে কাসেম সিদ্দিকীকে এখন 50 বছর রাজনীতি করতে হবে, তারপরে ভাবতে পারেন। আমি কিন্তু আইএসএফ কর্মী নই, আমি কিন্তু বাম কর্মী, সিপিআইএম কর্মী, সিপিআইএম সমর্থক। আমি আইএসএফ, কিন্তু আমি মামলার সূত্রে মামলা করতে গিয়ে আমাদের যখন সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন নওশাদ সিদ্দিকী, 2021 সালে আমরা ভোটের প্রচারে থেকে ভাঙড়েতে গিয়েছিলাম। ভাঙড়ের মানুষের যে স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের যে একটা উদ্দীপনা, একটা উল্লাস, এইসবগুলো দেখে আমার মনে হয়েছে যে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বা ভাইজান ছাড়া অন্য কিছু ভাবছেন না, আগামী দিনেও ভাববেন না। সুতরাং শওকত মোল্লা বলছে 26 সালে নওশাদ সিদ্দিকীকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এও বলেছিলেন, ওই যে কদিন আগে পুলিশকে গালাগালি দিলেন, ওই চরম ঢাক বাঁধাতেন, গুড় বাতাসা খেতেন, এখন নিজে গুড় বাতাসা খাচ্ছেন। অনুব্রত মণ্ডল চোর, একটা জেল খাটা চোর আসামি, সে বলেছিলেন যে আমি যদি লোকসভা ভোটে এই রেজাল্ট করতে না পারি, ওই না করতে পারি, এই করতে পারি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। সুতরাং তারপরে দেখেছি আমরা বীরভূমিতে একাধিক সিট বিজেপি পেয়েছেন বিধানসভা ভোটেতে। সুতরাং ওই সব কথার কোনো মূল্য নেই, ওসব কথাগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা। শওকত মোল্লা নিজে টিকে থাকবেন কি না, নিজে এমএলএ সিটটা ক্যানিং পূর্ব থেকে জিততে পারবেন কি না, বা ওকে দল টিকিট দিবে কি না, বা লড়াই করতে পারবে কি না, সেটাই সবথেকে বড় একটা প্রশ্নের ব্যাপার। ভাঙড় নিয়ে ভাবতে হবে না, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একমাত্র কাফি আছে। ওখানে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে মাথায় করে ঘোরাচ্ছেন বা মাথায় করে জিলিয়ে রাখবেন বা জিতিয়ে রাখবেন। নওশাদ সিদ্দিকী, ভাঙড় মানেই নওশাদ সিদ্দিকী, এটা আমার মনে হয়েছে ভাঙড়ের মানুষের একটা মেজাজ দেখে।